আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 5 শক্তি ও পদার্থ এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা আগে অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, আমরা চলে এলাম অধ্যায় 5-এর অনুশীলনী। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 40। প্রথমেই আছে দেখো 1, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। নাম্বার 1, নিচের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়? সঠিক উত্তর হবে বায়ু প্রবাহ। নাম্বার 2, উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে? সঠিক উত্তর হবে খ, আলো। নাম্বার 3, খাদ্যের নিচের কোন শক্তিটি থাকে? সঠিক উত্তর হবে নাম্বার ঘ, রাসায়নিক শক্তি। নাম্বার 2, সংক্ষিপ্ত প্রশ্ন। নাম্বার 1, শক্তির 5টি রূপের নাম লিখি। 2, তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া কি কি? 3, কিভাবে আলো সঞ্চালিত হয়? 4, পরমাণু কি? 5, গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয়? তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 2 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, শক্তির 5টি রূপের নাম লিখি। উত্তর, শক্তির 5টি রূপের নাম হলো নাম্বার 1, বিদ্যুৎ শক্তি, 2, আলোক শক্তি, 3, তাপ শক্তি, 4, শব্দ শক্তি ও 5, যান্ত্রিক শক্তি। প্রশ্ন নাম্বার 2, তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া কি কি? উত্তর, তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া হলো 1, পরিবহন, 2, পরিচলন, 3, বিকিরণ। নাম্বার 3, কিভাবে আলো সঞ্চালিত হয়? উত্তর, আলো শক্তির এমন একটি রূপ যা আমাদের দেখতে সাহায্য করে। আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। নাম্বার 4, পরমাণু কি? উত্তর, খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত হয়। পদার্থের এই সূক্ষ্ম কণাই হলো পরমাণু। নাম্বার 5, গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয়? উত্তর, গিটার বাজানো হলে শব্দ শক্তি উৎপন্ন হয়। গিটারের তারে হাত দিয়ে কম্পন সৃষ্টি করা হলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আমি আবার প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। নাম্বার 1, শক্তি 5টির রূপের নাম লিখি। উত্তর, শক্তির 5টি রূপের নাম হলো 1, বিদ্যুৎ শক্তি, 2, আলোক শক্তি, 3, তাপ শক্তি, 4, শব্দ শক্তি ও 5, যান্ত্রিক শক্তি। প্রশ্ন নাম্বার 2, তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া কি কি? উত্তর, তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া হলো 1, পরিবহন, 2, পরিচলন ও 3, বিকিরণ। নাম্বার 3, কিভাবে আলো সঞ্চালিত হয়? উত্তর, আলো শক্তির এমন একটি রূপ যা আমাদের দেখতে সাহায্য করে। আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। প্রশ্ন নাম্বার 4, পরমাণু কি? উত্তর, খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত। পদার্থের এই সূক্ষ্ম কণাই হলো পরমাণু। প্রশ্ন নাম্বার 5, গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয়? উত্তর, গিটার বাজানো হলে শব্দ শক্তি উৎপন্ন হয়। গিটারের তারে হাত দিয়ে কম্পন সৃষ্টি করা হলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এখানেই 2 নম্বরের সকল প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের পর 3 নম্বরে দেখো কি আছে, রচনামূলক প্রশ্ন। 1, যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপে রূপান্তর ঘটে? নাম্বার 2, ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। তার ধারণাটি কি সঠিক? ব্যাখ্যা করো। নাম্বার 3, যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয়? নাম্বার 4, বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে কিভাবে শক্তির সাশ্রয় করা যায়? তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই রচনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 3 নং প্রশ্নের উত্তর। নাম্বার 1, যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে?
উত্তর, বিদ্যুৎ শক্তির সাহায্যে যখন টিভি চালানো হয় তখন এই বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, ফলে আমরা ছবি দেখতে পাই। আবার এখানে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতেও রূপান্তরিত হয় বলে আমরা শব্দ শুনতে পাই। তাছাড়া কিছু পরিমাণ বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, যে কারণে বেশিক্ষণ টেলিভিশন চালালে ভেতরের যন্ত্রাংশ গরম হয়ে ওঠে। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 1, যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে? উত্তর, বিদ্যুৎ শক্তির সাহায্যে যখন টিভি চালানো হয় তখন এই বিদ্যুৎ শক্তির আলোক শক্তিতে রূপান্তরিত হয়, ফলে আমরা ছবি দেখতে পাই। আবার এখানে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতেও রূপান্তরিত হয় বলে আমরা শব্দ শুনতে পাই। তাছাড়া কিছু পরিমাণ বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, যে কারণে বেশিক্ষণ টেলিভিশন চালালে ভিতরের যন্ত্রাংশ গরম হয়ে ওঠে। প্রশ্ন নাম্বার 2, ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। তার ধারণাটা কি সঠিক? ব্যাখ্যা করো। উত্তর, না, আমার বন্ধুর ধারণাটি সঠিক নয়, কারণ গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয় না। ভিন্ন তাপমাত্রার দুইটি বস্তু পরস্পর সংস্পর্শে এলে বেশি তাপমাত্রার বস্তু থেকে তাপ কম তাপমাত্রার পানিতে সঞ্চালিত হয়। তাই হাতের তাপমাত্রা গ্লাসের পানিতে সঞ্চালিত হওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। এক্ষেত্রে গ্লাসটিও হাত থেকে তাপ সংগ্রহ করে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 2, ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়। তোমার বন্ধু মনে করে গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। তার ধারণাটি কি সঠিক? ব্যাখ্যা করো। উত্তর, না, আমার বন্ধুর ধারণাটি সঠিক নয়, কারণ গ্লাসের ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয় না। ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু পরস্পর সংস্পর্শে এলে বেশি তাপমাত্রার বস্তু থেকে তাপ কম তাপমাত্রার বস্তুতে সঞ্চালিত হয়। এইখানটাতে পানিতে হবে না, বস্তুতে হবে। তাই হাতের তাপমাত্রা গ্লাসের পানিতে সঞ্চালিত হওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায়। এক্ষেত্রে গ্লাসটিও হাত থেকে তাপ সংগ্রহ করে। প্রশ্ন নাম্বার 3, যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয়? উত্তর, যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন তাপ পরিবহন ও পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়, কারণ হাঁড়ি ও ভাত কঠিন পদার্থ হওয়ায় এর মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। পক্ষান্তরে যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন হাঁড়ির নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে, আর হাঁড়ির উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তার নিচে নেমে যায়, যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে। এভাবে তাপ হাঁড়ির পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 3, যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয়? উত্তর, যখন হাঁড়িতে ভাত রান্না করা হয় তখন তাপ পরিবহন ও পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়, কারণ হাঁড়ি ও ভাত কঠিন পদার্থ হওয়ায় এর মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। পক্ষান্তরে যখন হাঁড়ির ভাত রান্না করা হয় তখন হাঁড়ির নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে, আর হাঁড়ির উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে যায়, যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে। এভাবে তাপ হাঁড়ির পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। প্রশ্ন নাম্বার 4, বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে কিভাবে শক্তি সংরক্ষণ করা যায়? উত্তর, বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করলে এই গাছপালা আমাদের ছায়া প্রদান করে এবং সূর্যের তাপমাত্রা সরাসরি বাড়িতে প্রবেশ করতে পারে না, ফলে বাড়িতে সব সময় ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। এরূপ বৈদ্যুতিক পাখা, এয়ার কুলার কিংবা এয়ার কন্ডিশনার চালানোর প্রয়োজন হয় না। এতে করে বিদ্যুৎ শক্তি সংরক্ষিত হয়। তাছাড়া বৃক্ষের ডালপালা ও পাতা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এর ফলে গ্যাস সংরক্ষিত হয়, পরবর্তীতে তা শক্তি উৎপাদনে ব্যবহার করা যায়। এভাবেই বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে শক্তি সংরক্ষণ করা যায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার 4, বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে কিভাবে শক্তি সংরক্ষণ করা যায়? উত্তর, বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করলে এই গাছপালা আমাদের ছায়া প্রদান করে এবং সূর্যের তাপমাত্রা সরাসরি বাড়িতে প্রবেশ করতে পারে না, ফলে বাড়িতে সবসময় ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। এরূপ বৈদ্যুতিক পাখা, এয়ার কুলার কিংবা এয়ার কন্ডিশনার চালানোর প্রয়োজন হয় না। এতে করে বিদ্যুৎ শক্তি সংরক্ষিত হয়। তাছাড়া বৃক্ষের ডালপালা ও
পাতা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এর ফলে গ্যাস সংরক্ষিত হয়। পরবর্তীতে তা শক্তি উৎপাদনে ব্যবহার করা যায়। এভাবেই বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে শক্তি সংরক্ষণ করা যায়। এখানেই শেষ হয়ে গেল 3 নংয়ের রচনামূলক প্রশ্নের উত্তরগুলো। অধ্যায় 5-এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর এখানেই শেষ হয়ে গেল। তোমরা সকলেই প্রশ্নের উত্তরগুলো বাসায় ভালো করে পড়বে এবং না দেখে অবশ্যই লিখবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং এই ক্লাসটাই যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।